তেহরানের রাত তখন নিঃশব্দে ঢেকে গেছে, কিন্তু বাতাস ভারী, যেন কোনো পূর্বাভাস বয়ে আনছে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, সেই বৃদ্ধ যিনি বহু ঝড়ঝাপটা পেরিয়ে আজও দাঁড়িয়ে আছেন উম্মার কাণ্ডারি হয়ে, তার চোখ দুটো সেদিন আকাশে ছিল, আর মনের ভেতর ছিল কাশ্মীর। তিনি জানেন কাশ্মীর শুধু এক ভূখণ্ড নয়, এটা এক আর্তনাদ, এক প্রতিজ্ঞা। এটি সেই নিপীড়িত জমিন যেখানে শিশুদের চোখের স্বপ্নের বদলে থাকে বন্দুকের ছায়া, যেখানে মেয়েদের রক্তের ওপর পা রেখে বিজয়োল্লাস করে আধা সামরিক বাহিনী। এই অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে থাকা এক পুরুষ, আয়াতুল্লাহ খামেনি। 2017 সালের রমজান, পৃথিবীর মুসলমানেরা যখন তারাবির নামাজে ব্যস্ত, খামেনির কণ্ঠে উঠে আসে সেই বজ্রনিনাদ। কাশ্মীর, বাহরাইন, ইয়েমেন, এই জায়গাগুলোর মানুষ নিপীড়নের শিকার। মুসলিম বিশ্বকে তাদের পাশে দাঁড়াতে হবে। এই ভাষণে তিনি শুধু সমবেদনা জানাননি, তিনি প্রতিবাদের একটি পতাকা তুলে ধরেছিলেন। যে পৃথিবী নীরব থাকে ভারতের অমানবিক দমনপীড়নের সামনে, সে পৃথিবীর মুখের ওপর তিনি ছুড়ে দেন সত্যের ভাষা। কাশ্মীরকে তিনি একই গাম্ভীর্যে উচ্চারণ করেন যেমন তিনি করেন গাজা, ইয়েমেন, বাহরাইন, শোষণের বিরুদ্ধে ইরানের হাজার বছরের প্রতিরোধের অংশ হিসেবে। ওদিকে দিল্লিতে দুই পুরুষ রাতের আধারে নতুন আইন বানায়, নীতির নামে আনে নিপীড়ন। নরেন্দ্র মোদী ও অমিত শাহ, আধুনিক ভারতের সেই দুই স্বঘোষিত স্থপতি, যাদের হাতে কাশ্মীর হয়ে ওঠে রাজনৈতিক রোষের প্রতীক। 2019 সালের 5 আগস্ট এক অন্ধকার অধ্যায় শুরু হয়। কাশ্মীর থেকে ছিনিয়ে নেওয়া হয় 370 অনুচ্ছেদ, ভেঙে ফেলা হয় ইতিহাস, সাংবিধানিক অধিকার ও আস্থা। মোবাইল বন্ধ, ইন্টারনেট বন্ধ, সাংবাদিক নিধন, ধর্ষণের অভিযোগ, গণকবর, সবই ছিল নতুন ভারত গড়ার দম্ভী স্লোগানে ঢাকা। আর খামেনি, তিনি নীরব থাকেননি। তিনি বলেন, কাশ্মীর উপমহাদেশের মুসলিম হৃদয়ের ক্ষত। এ ক্ষত সৃষ্টি করেছে ঔপনিবেশবাদী শক্তি। এখন তা আরও গভীর করছে ভারতের আধুনিক শাসকেরা। খামেনি শুধু কাশ্মীর নিয়ে বলেননি, তিনি ইয়েমেনের জন্য কথা বলেছেন, ফিলিস্তিনের জন্য, মায়ানমারের রোহিঙ্গাদের জন্য, বাহরাইনের জন্য। তবে কাশ্মীর ছিল তার হৃদয়ের কাছে, এক ঐতিহাসিক দায়িত্ব যেন তিনি বহন করছেন। তিনি কখনো বলেননি কাশ্মীর পাকিস্তানের অংশ হোক। তিনি বলেন কাশ্মীর কাশ্মীরিদের, তাদের অধিকার, আত্মপরিচয়, স্বাধীনতা ফেরত দিতে হবে। এই কণ্ঠস্বর ছিল গর্জন, কিন্তু কূটনৈতিক ব্যালেন্স বজায় রেখে, যেন কোনো পক্ষের সুবিধা না হয়, কিন্তু নিপীড়িতদের পক্ষে থাকে ইতিহাস। মোদী জানেন খামেনির বক্তব্য দিল্লির নীতিকে ন্যায়ের প্রশ্নে ঘায়েল করে, তাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ ভার করে বিবৃতি দেয় এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ের বাইরে। কিন্তু তেহরান চুপ করে না। ওখানে জনগণ জানে খামেনি যখন কাশ্মীরের কথা বলেন, তখন সেটি শুধু রাজনৈতিক বার্তা নয়, এক ধর্মীয়, নৈতিক ও ঐতিহাসিক দায়বদ্ধতার প্রতিফলন। কাশ্মীর যখন জ্বলছিল, বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি মুখ ফিরিয়ে নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র চুপ, ইউরোপ চুপ, আরব বিশ্ব অর্থনৈতিক স্বার্থে নীরব। শুধু খামেনির কার্যালয়ে তখন আলো জ্বলছিল গভীর রাতে। তিনি একা বলেছিলেন, কাশ্মীরের মুসলমানরা অত্যাচারিত। বিশ্ব যদি তাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমরা দাঁড়াবো, ইরান দাঁড়াবে। ইরানে যখন কোনো অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গ ওঠে, তখন মানুষের চোখে এক আলাদা সম্মান খামেনির জন্য। তিনি যেন উম্মার সেই একাকী বীর, যিনি ঝুঁকি নিয়ে সত্য বলেন, যিনি জানেন ভারত ইরান সম্পর্ক তার হাতে, তবু নির্যাতনের বিরুদ্ধে চুপ করেন না। অন্যদিকে মোদী, অমিতের চোখে ঘুম নেই, কারণ তারা জানে খামেনির এক বাক্যে দিল্লির গুজরাটি সভ্যতা ভেঙে পড়ে কাশ্মীরের কান্না হয়ে। কাশ্মীর এখনো লড়ছে, এ লড়াই ন্যায়ের, আর ন্যায়ের পক্ষে আছেন একজন, আয়াতুল্লাহ আলী খামেনি। কাশ্মীর এখনো বন্দী, কিন্তু কোথাও কোনো এক কারাগারের দেয়ালে হয়তো কেউ লিখে রেখেছে, খামেনি কাশ্মীরের সাথে আছেন, আমরা একা নই। তেহরান 2025 রাত গভীর। শহরের বাতাসে উত্তেজনার গন্ধ, যেন বড় কিছু আসন্ন। বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে আলো জ্বলছে। কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মধ্যে চলছে নীরব অথচ স্পষ্ট এক আলোচনা। যুক্তরাষ্ট্র কি এবার সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে? ওয়াশিংটন থেকে আসা বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার কণ্ঠে ছিল চরম হুমকি, তোমাদের সময় শেষ, তোমাদের হামলা বন্ধ করতে হবে এখনই, যদি না করো তাহলে এমন ধ্বংস নেমে আসবে যা আগে কখনো দেখোনি। ট্রাম্পের বক্তব্য শুধু হুতিদের উদ্দেশ্যে ছিল না, তিনি সরাসরি ইরানকেও সতর্ক করে বলেছেন, হুতিদের প্রতি সমর্থন বন্ধ করো এখনই। আমেরিকাকে হুমকি দিও না, আমাদের প্রেসিডেন্টকে হুমকি দিও না, যদি দাও তাহলে চরম মূল্য দিতে হবে।
ইসরায়েল সম্প্রতি গাজার উপর নতুন করে অবরোধ জারি করে। তখন এর প্রতিক্রিয়ায় হুতি বিদ্রোহীরা রেড সি বা লোহিত সাগরকে অবরোধের ঘোষণা দেয়। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। বিশ্বের 12% বাণিজ্য এই পথ দিয়ে সম্পন্ন হয়, যার মধ্যে রয়েছে তেল ও গ্যাস পরিবহন। হুতিরা দাবি করে, যদি গাজার নিরীহ জনগণের উপর নিষেধাজ্ঞা জারি থাকে, তাহলে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকেও এর মূল্য দিতে হবে। তারা একাধিকবার ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়েছে, যা ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠিয়েছে এবং ইতিমধ্যে হুতিদের উপর ড্রোন হামলা চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। এরই মধ্যে চালানো হয়েছে সে ড্রোন হামলাও। ওয়াশিংটন থেকে পাঠানো সামরিক বার্তায় বলা হয়েছে, আমাদের জাহাজে হামলা হলে আমরা প্রতিশোধ নেব। এদিকে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এ সংঘাত কেবল হুতিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনায় রূপ নিতে পারে, কারণ হুতিরা ইরানের সামরিক ও কৌশলগত সমর্থন পেয়ে থাকে। তেহরান থেকে আসা বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে কোনো আগ্রাসন বরদাস্ত করা হবে না। যারা আমাদের আঞ্চলিক মিত্রদের টার্গেট করবে, তারা নিজেরাই শাস্তি ভোগ করবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGS এরই মধ্যে হুতিদের সমর্থনে সামরিক সরঞ্জাম সরবরাহ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। তেহরানের উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হুতিদের আক্রমণ করে, তাহলে তাদের জন্য এই অঞ্চল দুঃস্বপ্নে পরিণত হবে। বিশ্বের কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এ সংঘাত কি যুক্তরাষ্ট্র ইরানকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দেবে? রাশিয়া ও চীন এর মধ্যে হুতি বিদ্রোহীদের উপর হামলার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বলেছে, এই অঞ্চলে শান্তি প্রয়োজন, সামরিক অভিযান নয়। ইসরায়েল মনে করছে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জরুরি, কারণ তারা লোহিত সাগরে ইসরায়েলের বাণিজ্যিক পথ বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে সৌদি আরব উদ্বিগ্ন, কারণ তারা চায় না যে এ যুদ্ধ তাদের সীমান্তে এসে পৌঁছাক। বিশ্লেষকরা বলছেন, একটি ভুল সিদ্ধান্ত এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে। তেহরানের এক কূটনৈতিক বিশেষজ্ঞ জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার চোখে চিন্তার ছাপ। তিনি বিড়বিড় করে বললেন, এই অঞ্চলে আগুন জ্বলছে, কিন্তু প্রশ্ন হলো, এই আগুন কি নেভানো যাবে, নাকি আরও ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হবে? একজন মার্কিন সেনা কর্মকর্তা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের স্বার্থের বিপক্ষে আঘাত আসলে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব। তেহরান, ওয়াশিংটন, রিয়াদ, মস্কো, বিশ্বের কূটনৈতিক মহল এখন শঙ্কিত। যদি উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়, তাহলে এটি শুধু হুতিদের বিরুদ্ধে নয়, বরং এটি হবে যুক্তরাষ্ট্র বনাম ইরান একটি বহুমাত্রিক সংঘাতের সূচনা। তাহলে কি সত্যি আরেকটি যুদ্ধ আসন্ন, নাকি শেষ মুহূর্তে কূটনীতিক সংঘর্ষকে থামাবে? বিশ্ব তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। তেহরানের ভোর, শহরের ব্যস্ততা তখনও শুরু হয়। ফজরের আজান শেষ হয়ে গেছে। মসজিদ থেকে ধীরে ধীরে মানুষ ঘরে ফিরছে, কিন্তু এক জায়গায় এখনো আলো জ্বলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যক্তিগত বাসভবনে তিনি একা বসে আছেন। জানালার বাইরে ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। এই শহর, এই দেশ, এই পুরো অঞ্চলের ভাগ্য তার একটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ইরান কি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হবে, নাকি ধর্মীয় নীতির আদর্শে অটল থাকবে? IRGCর উচ্চপদস্থ কর্মকর্তা বললেন, আমরা প্রস্তুত আয়াতুল্লাহ, আপনার শুধু একটি অনুমতি দরকার। খামেনি ধীর দৃষ্টিতে তাকালেন তার দিকে। চারদিকে যেন শূন্যতা নেমে এলো। তারপর এক গভীর শ্বাস নিয়ে বললেন, সৃষ্টি আর ধ্বংস দুটোই আল্লাহর হাতে। 2003 সাল। ইরান তখনও যুক্তরাষ্ট্রের চাপের মুখে। চারদিকে চলছে পরমাণু কার্যক্রম নিয়ে বিতর্ক। ঠিক তখনই আয়াতুল্লাহ আলী খামেনি এক ঐতিহাসিক ফতোয়া জারি করলেন, পরমাণু অস্ত্র ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম। এই ঘোষণা শুধু ইরানে নয়, পুরো মুসলিম বিশ্বে আলোড়ন তোলে। বিশ্ব রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হয়। খামেনির ফতোয়ার মূল বক্তব্য ছিল, ইসলাম মানবতা ধ্বংসকারী অস্ত্রের
অনুমতি দেয় না। যুদ্ধের নীতির মধ্যেও নৈতিকতা থাকতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফতোয়া কি ধর্মীয় আদর্শের প্রতিফলন নাকি কৌশলগত চাল? বিশ্লেষকরা মনে করেন এই ফতোয়া জারির পেছনে দুটো কারণ থাকতে পারে। 2003 সালে ইরান যখন তার পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একযোগে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। ইরান যদি এই চাপের মুখে সরাসরি ঘোষণা দিত যে তারা পরমাণু অস্ত্র বানাচ্ছে, তাহলে দেশটির ওপর আরও কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা নেমে আসত। তাই খামেনির এই ফতোয়া ছিল এক ধরনের কৌশলগত অবস্থান, যা ইরানকে কিছুটা আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করেছিল। ইরান নিজেকে একটি বিপ্লবী ইসলামিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে। ইসলামের নৈতিকতা ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাদের অন্যতম আদর্শ। খামেনি বরাবরই ইসলামী আইনের কঠোর অনুসারী হিসেবে পরিচিত। তাই তিনি পরমাণু অস্ত্রকে হারাম ঘোষণা করে ইরানকে একটি নৈতিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। অনেক বিশ্লেষক মনে করেন, খামেনি যদি চান তাহলে তিনি এই ফতোয়া পরিবর্তন করতে পারেন, কারণ ইসলামী শরীয়তের ফতোয়া পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনযোগ্য। ইসলামের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামরিক বাস্তবতার কারণে ফতোয়ার পরিবর্তন হয়েছে। উদাহরণস্বরূপ, ওসমানীয় খিলাফত যুদ্ধকালীন সময়ে বিভিন্ন সামরিক সিদ্ধান্তকে বৈধতা দিতে নতুন ফতোয়া জারি করেছিলেন। ইরান ইরাক যুদ্ধের সময়ও ইরান যুদ্ধের নিয়ম নিয়ে নতুন ফতোয়া জারি করেছিল। ওয়াশিংটন, তেল আবিব, পশ্চিমা বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তরে এখন ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনার ঝড় বইছে। ইসরায়েল সরাসরি ঘোষণা দিয়েছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এক ধাপ এগোয় তবে তারা আগেভাগেই সামরিক হামলা চালাবে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিরোধ করতে প্রয়োজনে কঠোর নিষেধাজ্ঞা, এমনকি সামরিক পদক্ষেপও নেওয়া হবে। কিন্তু ইরান কি সত্যি ভীত? ইরানের সামরিক বাহিনীর একটি অংশ বিশ্বাস করে, ইরানের ভূ রাজনৈতিক বাস্তবতায় পারমাণবিক অস্ত্র থাকা জরুরি। তারা যুক্তি দেয়, যদি উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র থাকতে পারে তাহলে ইরান কেন পারবে না? যদি পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয় তবে কেন ইরান নয়? এই মনোভাব থেকে অনেক সামরিক কর্মকর্তা মনে করেন, পরমাণু অস্ত্র না থাকাটা ইরানের জন্য কৌশলগত দুর্বলতা তৈরি করবে। তেহরানের সকাল, সূর্যের আলো পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। রাস্তায় ব্যস্ততা বাড়ছে। খামেনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি জানেন, ফতোয়া পরিবর্তন করার মানে ইরানকে এক নতুন যাত্রায় নিয়ে যাওয়া। একবার যদি ইরান পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দেয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিন্তু যদি খামেনি তার অবস্থানে অটল থাকেন, তাহলে ইরান কৌশলগতভাবে দুর্বল হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তেহরানের আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, আর খামেনি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছেন, ইতিহাস কি তাকে একজন নৈতিক নেতা হিসেবে মনে রাখবে নাকি এক কৌশলী শাসক হিসেবে? ওয়াশিংটনের আকাশে তখন গাঢ় নীল অন্ধকার। হোয়াইট হাউসের হলওয়েগুলোতে নীরবতা, কিন্তু প্রেসিডেন্টের ওভাল অফিসে আলো এখনো জ্বলছে। ডেস্কের ওপারে রাখা ফোন, খোলা নথিপত্র, ট্রাম্পের চিন্তামগ্ন দৃষ্টি, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে বড় কিছু হতে চলেছে। ঠিক এমন সময় খবর আসে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে চান। এ যেন এক বিস্ময়ের ধাক্কা। কয়েক সপ্তাহ আগেই তো ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্র। তেল রপ্তানি প্রায় শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। সামরিক ঘাঁটিগুলোতে সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে। আর এখন ট্রাম্প বিশ্বাস গড়ে তুলতে চান। তাহলে কি এটা নতুন কোনো কূটনৈতিক চাল, নাকি ট্রাম্প সত্যি সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটতে চাইছেন? উইটকফ বলেন, ট্রাম্পের সাম্প্রতিক চিঠি ইরানের জন্য কোনো হুমকি ছিল না, বরং এটি আলোচনার দরজা খুলে দেওয়ার একটি প্রয়াস। কিন্তু এই বক্তব্যে যেন আরও ধোঁয়াশা তৈরি হলো, কারণ একই সময়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ঘোষণা করেছে,
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ পাঠানো হবে। বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্প প্রশাসনের দ্বৈত কৌশল, একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে আলোচনার হাতছানি। তবে ইরান এই বার্তাকে কিভাবে দেখছে? ট্রাম্পের বার্তার প্রক্রিয়ায় ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাকচি জানালেন, আমরা শীঘ্রই ট্রাম্পের চিঠির উত্তর দেব, তবে সেটা আমাদের নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো হবে। কিন্তু এর অর্থ কি? ইরান কি সত্যি আলোচনায় আগ্রহী, নাকি তারা শুধু সময় কিনতে চাইছেন? তেহরানের অভ্যন্তরীণ সূত্র বলছে, সামরিক ও কূটনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন খামেনি। আমরা জানি ট্রাম্পের কথা বিশ্বাস করা কঠিন। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনীয়তার শর্তে বলেন, কিন্তু আমরা সবকিছু বিবেচনায় রাখছি। বিশ্লেষকরা বলছেন ইরান এখন অত্যন্ত সতর্ক। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের নীতি দেখে তেহরান নিশ্চিত যে তারা সরাসরি কোনো ফাঁদে পড়তে চায় না। 2015 সালে ওবামার আমলে করা পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প একতরফাভাবে বেরিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই ইরান ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না। তবে ইরানের ভেতরেও মতবিরোধ রয়েছে। একদল মনে করে ট্রাম্প আসলে তাদের দুর্বলতা যাচাই করতে চাইছেন, আরেক দল মনে করে আলোচনার দরজা একেবারে বন্ধ না করাই ভালো। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ইরানের 13,500 আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন সম্পূর্ণ প্রস্তুত। এছাড়াও প্রায় 1 লাখ থেকে 3 লাখ পুরনো কিন্তু কার্যকরী ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। অর্থাৎ ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে, যদি আমেরিকা বিশ্বাস ভঙ্গ করে তবে জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না। ওয়াশিংটন ট্রাম্পের এই নরম বার্তার আসল উদ্দেশ্য নিয়ে এখনো পরিষ্কার নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের জন্য এটি একটি গেম চেঞ্জার হতে পারে। তিনি যদি সত্যি ইরানের সঙ্গে চুক্তি করেন তাহলে এটি ট্রাম্পের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে। কিন্তু যদি ইরানকে কৌশলে দুর্বল করতে চান তাহলে তার নতুন সংকটের জন্ম দিতে পারে। তেহরানের আকাশ তখনও কালো, ভোরের আলো ফোটেনি। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি জানালার পাশে বসে আছেন নিঃশব্দে, যেন সমুদ্রের গভীরতা তার চারপাশে ছড়িয়ে পড়ছে। দূরে আজানের সুর ভেসে আসছে, কিন্তু তার মন পড়ে আছে সামনে রাখা চিঠির ওপর। বাইরে তখন ইরানের রাস্তাগুলো নিস্তব্ধ, কিন্তু দুনিয়ার অন্য প্রান্তে হাজারো চোখ অপেক্ষা। হোয়াইট হাউসের অফিস ঘর থেকে শুরু করে পেন্টাগনের কোল্ড রুম, তেল আবিবের সামরিক দপ্তর থেকে বেইজিংয়ের বিশ্লেষকদের স্ক্রিন, টেবিলের উপর ট্রাম্পের পাঠানো চিঠির কালি এখনো ভেজা, যেন সময়ও সিদ্ধান্তের অপেক্ষায় থমকে গেছে। খামেনির হাতের কলম থমকে আছে। এই মুহূর্তের জন্য আকাশের তারা, বাতাসের নড়াচড়া, এমনকি সময়ও স্থির হয়ে আছে। এই কলম কি শান্তির সিলমোহর বসাবে, নাকি আগুনের সুর তুলে দেবে? তেহরানের রাত, আকাশে চাঁদ নেই, শুধু কিছু ছড়িয়ে থাকা তারার আলো। শহর নিস্তব্ধ, কিন্তু একটা চাপা উত্তেজনা যেন বাতাসে মিশে আছে। প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে একটু দূরে ইমাম খোমেনি স্কয়ারের পাশের এক পুরনো ভবনের জানালায় হালকা আলো জ্বলছে। গভীর রাতেও সেখানে আলো কেন? ভেতরে আয়াতুল্লাহ আলী খামেনি বসে আছেন। তার সামনে ছড়ানো কিছু কাগজ, একটি এনক্রিপ্টেড ফোন আর বড় একটি ডিজিটাল স্ক্রিন, যেখানে ইরানের বিভিন্ন অপারেশনের লাইভ আপডেট ভেসে উঠছে। গভীর মনোযোগে তিনি তথ্যগুলি পর্যবেক্ষণ করছেন। পাশে দাঁড়িয়ে আছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা, যিনি আসলে ছায়ার মতো থেকে গোয়েন্দা বাহিনীর কার্যক্রম পরিচালনা করেন। একজন কর্মকর্তা ধীরে ধীরে ঘরে ঢুকলেন। কয়েক মুহূর্ত চুপ থেকে মাথা নিচু করে বললেন, অপারেশন সফল হয়েছে। লক্ষ্যবস্তু এখন আর আমাদের জন্য হুমকি নয়। খামেনি গভীর শ্বাস নিলেন, মুখে তৃপ্তির ছায়া। তারপর ধীর কণ্ঠে বললেন, তোমরা ইতিহাসের পাতায় থাকবে না, কিন্তু তোমাদের কাজ ইতিহাস সৃষ্টি করবে। ইরানের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি।
ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ অপারেশন তার অনুমোদন ছাড়া হয় না। তিনি সরাসরি প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না, কিন্তু তার নির্দেশেই গোটা ব্যবস্থাটি চলে। ইরানের গোয়েন্দা বাহিনী মূলত 3টি স্তরে কাজ করে। এটি ইরানের মূল গোয়েন্দা সংস্থা, যা দেশীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। MOIS এর দায়িত্ব বিদেশি গুপ্তচর বৃত্তি, শত্রুদের শনাক্ত করা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং তথ্য সংগ্রহ করা। IRGS এর গোয়েন্দা ইউনিট মূলত সামরিক ও কৌশলগত গোয়েন্দা কার্যক্রমের উপর নজরদারি চালায়। এই সংস্থার সদস্যরা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলির সঙ্গে সমন্বয় করে এবং বিদেশি শক্তির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে। এটি বিশেষত বিদেশে অভিযান চালানোর জন্য গঠিত একটি শক্তিশালী শাখা। এই ইউনিট হিজবুল্লাহ, হামাস এবং হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বজায় রাখতে বড় ভূমিকা রাখে। গল্পের শুরুটা সহজ নয়। কেউ চাইলে ইরানের গোয়েন্দা সংস্থায় যোগ দিতে পারে না। এটি কোনো সাধারণ সরকারি চাকরি নয়। এখানে যোগ দেওয়া মানে নিজের অস্তিত্বকে ছায়ায় বিলীন করে দেওয়া। একজন নতুন গোয়েন্দা সদস্য হওয়ার জন্য প্রয়োজন কঠোর প্রশিক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সর্বোপরি ইসলামী বিপ্লবের প্রতি অবিচল আনুগত্য। যারা এজেন্ট হিসেবে নির্বাচিত হন তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন, কিন্তু তাদের মূল পরিচয় কেউ জানতে পারে না। একজন ইরানি গোয়েন্দা হতে হলে যেসব গুণ থাকা আবশ্যক: আদর্শিক বিশ্বাস। নতুন সদস্যদের কেবল প্রশিক্ষণই দেওয়া হয় না, তাদের ব্রেইন ওয়াশও করা হয় যাতে তারা দেশপ্রেম এবং ইসলামী বিপ্লবের প্রতি একনিষ্ঠ থাকে। গোপনীয়তা রক্ষা। একবার যদি কেউ এই সংস্থায় যোগ দেয়, তার জীবন আর আগের মতো থাকে না। পরিবারের সঙ্গেও সে নিজের প্রকৃত কাজের কথা বলতে পারে না। বিদেশি ভাষায় দক্ষতা। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য এজেন্টদের ইংরেজি, আরবি, ফরাসি এমনকি হিব্রু ভাষায়ও দক্ষতা অর্জন করতে হয়। মৌলিক প্রশিক্ষণ। সাইবার গোয়েন্দা বৃত্তি, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং যুদ্ধ কৌশল শেখানো হয়। পশ্চিমা বিশ্ব বারবার ইরানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু তারা জানে না ইরানের গোয়েন্দা সংস্থা তাদের ভেতরে ঢুকে গেছে বহু আগেই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা আফশিন আসাদি 2018 সালে ধরা পড়ে, যখন জানা যায় যে তিনি আসলে ইরানের MOIS এর এক গুপ্তচর। 2019 সালে ব্রিটেনে গ্রেফতার হয় একজন সিনিয়র ইরানের ডাবল এজেন্ট, যে ব্রিটিশ সামরিক গবেষণাগার থেকে গোপন তথ্য চুরি করেছিল। জার্মানি, ফ্রান্স এবং ইতালিতে একাধিক ইরানি গোয়েন্দা কাজ করছে বলে বারবার অভিযোগ উঠেছে। ইরান পশ্চিমাদের সাথে শুধু যুদ্ধ করে না, তাদের মধ্যে প্রবেশ করে তাদের মন পড়তে শিখে এবং প্রয়োজন হলে সে তথ্য ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করে। এই ছায়াযুদ্ধের কারণে ইরানকে বলা হয় একটি দেশ নয়, এক বিশাল গোপন নেটওয়ার্ক। তেহরানের রাত আরও গভীর হয়েছে। বাতাসে হালকা ঠান্ডা, আকাশে কিছু মেঘ জমেছে। খামেনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন, দূরের আলোগুলোর দিকে তাকিয়ে। তার সামনে রাখা একটি ফাইল ইসরায়েলের এক শীর্ষ গোয়েন্দার সাম্প্রতিক কার্যক্রমের প্রতিবেদন। তিনি চোখ বন্ধ করলেন, কয়েক মুহূর্ত নীরব রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, শত্রু জানুক বা না জানুক, আমরা সব জানি। যখন সময় আসবে আমরা ঠিকই জবাব দেব। তার এ বাক্য যেন বাতাসে মিশে গিয়ে অদৃশ্য কোনো সংকেত পাঠালো। হয়তো এই মুহূর্তে কোথাও কোনো এজেন্ট শত্রুর উপর নজর রাখছে, কোনো গুপ্ত অভিযান শুরু হতে চলেছে। শহর নিস্তব্ধ, বাতাসে চাপা উত্তেজনা। কোথাও হয়তো এক নতুন যুদ্ধের পরিকল্পনা আঁকা হচ্ছে, কোথাও হয়তো এক ছায়া শত্রুর দিকে এগিয়ে যাচ্ছে। ছায়ার নিচে লুকিয়ে থাকে সত্যিকারের ক্ষমতা, আর ইরানের গোয়েন্দারা সেই ছায়ার রাজা। পারস্য উপসাগরের জল কালো হয়ে এসেছে। রাতের আকাশে তারারা নিভু নিভু। আমেরিকার একটি বিশাল যুদ্ধজাহাজ USS এন্টারপ্রাইজ ধীরে ধীরে পানি কেটে এগিয়ে চলেছে। ক্যাপ্টেন জন মার্ফির চোখে উৎকণ্ঠা। রাডারে একটি ছোট দ্রুতগামী নৌকা ধরা পড়েছে ইরানি বিপ্লবী গার্ডের। এর পেছনে আরও কয়েকটি ছায়া। হঠাৎ রেডিওতে ভেসে আসে জরুরি বার্তা, ক্যাপ্টেন, ওয়াশিংটন থেকে আদেশ, হামলার প্রস্তুতি নিন। মার্ফির হাত কাঁপছে। তিনি জানেন এই আদেশ মানে যুদ্ধ, কিন্তু মিনিট 10 পর আরেকটি বার্তা, হামলা স্থগিত, পিছিয়ে আসুন। জাহাজের ডেকে নিস্তব্ধতা। সবাই শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। কেন এই থমকে যাওয়া? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন
ইরানে এমন বোমা মারব যা বিশ্ব আগে দেখেনি। কিন্তু হুমকির পরেও আমেরিকার নীরবতা রহস্যময়। গত 4 দশকে আমেরিকার প্রায় প্রতিটি প্রেসিডেন্ট ইরানকে হুমকি দিয়েছেন। ট্রাম্পের আগের মেয়াদে তিনি একবার হামলার হুকুম দিয়েছিলেন, কিন্তু সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদদের চাপে পিছু হটেন। কেন? আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, তাদের অস্ত্র আধুনিক। ইরানের হাতে আধুনিক অস্ত্র কম, বেশিরভাগই নিজেদের তৈরি। তবু আমেরিকা কেন ইরানে হামলা করে না? গল্প শুধু রাজনীতির নয়, এটি শক্তি, ভয় আর প্রাচীন পারস্যের গর্বের গল্প। ইরানের সামরিক বাহিনী কোনো সাধারণ শত্রু নয়। তাদের 5 লাখের বেশি সৈন্য, যাদের অভিজ্ঞতা এসেছে ইরান ইরাক যুদ্ধের রক্তক্ষয়ী 8 বছর থেকে। তাদের মিসাইলের ভান্ডার ভয়ঙ্কর, খালিজ ফার্স এবং সাব সিরিজ, যেগুলো 3000 কিলোমিটার দূরে লক্ষ্যে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলো রাডার ফাঁকি দেওয়ার জন্য তৈরি, যা ইসরায়েল বাদে সৌদি আরবের মতো আমেরিকার মিত্রদের জন্য মারাত্মক হুমকি। পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী আরও ভয়ঙ্কর। ছোট ছোট নৌকা ক্ষেপণাস্ত্রে সজ্জিত দ্রুত গতিতে এগিয়ে আসে। এগুলো ধরা কঠিন, ধ্বংস করা আরও কঠিন। ইরানি কমান্ডার মোহাম্মদ সালে জোকার একবার বলেছিলেন, আমাদের এই ছোট নৌকাই আমেরিকার যুদ্ধ জাহাজের জন্য দুঃস্বপ্ন। একটি সমন্বিত হামলায় এগুলো আমেরিকার নৌবহরকে বিপর্যস্ত করে দিতে পারে। ইরানে হামলার পরিণতি শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 20% তেল প্রতিদিন পরিবহন হয়। ইরান এই পাঠ জানে, তারা আমেরিকাকে হারাতে পারবে না, কিন্তু যুদ্ধকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আমেরিকার জনগণের কাছে আমেরিকার সরকার প্রশ্নবিদ্ধ হবে। ইরান শুধু একটি দেশ নয়, এটি পারস্য সভ্যতার উত্তরাধিকারী। 1000 বছর ধরে পশ্চিম এই ভূমিকে ভয় পেয়েছে। তাদের নেতারা বলেন, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব যত খরচই হোক। ইরান জানে আমেরিকাকে পরাজিত করা সম্ভব নয়, কিন্তু তারা এমন ক্ষতি করতে পারে যা আমেরিকার জন্য বিজয়কে বিষে পরিণত করবে। পারস্য উপসাগরে রাত গভীর হয়েছে। আমেরিকান যুদ্ধ জাহাজের আলো জ্বলছে, ওপারে ইরানি নৌকাগুলো ছায়ার মতো লুকিয়ে আছে। আকাশে ড্রোনের গুঞ্জন, মাটিতে মিসাইলের লাল চোখ জ্বলছে। একটি ভুল পদক্ষেপ, একটি গুলির শব্দ, আর সব শেষ। কিন্তু কেউ ট্রিগার টানছে না। কেন? কারণ উভয় পক্ষই জানে এই যুদ্ধের শেষ কেউ চায় না। প্রাচীন পারস্যের ভূমিতে সূর্য উঠছে, তার ছায়ায় দাঁড়িয়ে একটি জাতি যার গর্ব আর শক্তি বিশ্বকে থমকে দিয়েছে। আর আমেরিকা, তারা হুমকি দেয় কিন্তু হামলা করে না, কারণ এই যুদ্ধে জয়ের চেয়ে হারের ভয় বেশি। আকাশে পূর্ণিমার ম্লান আলো। হঠাৎ তেহরানের একটি গোপন সামরিক ঘাঁটিতে জ্বলে উঠল সাদা লাল সতর্কবার্তার আলো। নিস্তব্ধতা ভেঙে কমান্ড সেন্টারে বেজে উঠল ফোনের তীক্ষ্ণ আওয়াজ। ঘরের ভেতরে টেবিল ঘিরে বসা উচ্চপদস্থ কর্মকর্তাদের মুখ গম্ভীর, দৃষ্টি উদ্বিগ্ন। ফোন তুলে একজন কড়া কণ্ঠে আদেশ দিলেন, সমস্ত ক্ষেপণাস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় আনো, এখনই। তারপরই শুরু হলো প্রচণ্ড তৎপরতা। সৈন্যদের ছোটাছুটি, সরঞ্জাম সজ্জিত করার ধাতব শব্দ, কম্পিউটারের স্ক্রিনে লাল রঙের অ্যালার্ম। পুরো ঘাঁটিতে যেন ঝড় বয়ে গেল। ইরানি বিপ্লবী গার্ড কর্পস IRGC সক্রিয় করে তুলল তাদের 13,500টি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পুরনো স্কাড, জেল জালের মতো ধ্বংসাত্মক অস্ত্রের বিশাল ভাণ্ডার, যার সংখ্যা 1 লক্ষ থেকে 3 লক্ষ পর্যন্ত অনুমান করা হয়। তেহরানের আকাশে যেন রক্তিম আভাস। একটি যুদ্ধের প্রলয়ঙ্কারী ছায়া ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। বিপ্লবী গার্ড, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা এই বাহিনী মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। তাদের আধুনিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ফাতে 110 এবং শাহাব 3 সরাসরি ইউরোপ বা ইসরায়েলের হৃদয়ে আঘাত হানতে পারে। কিন্তু কেন এই মুহূর্তে সতর্কতা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। ইয়েমেনের হুথিদের উপর একের পর এক হামলার নির্দেশ দিচ্ছেন।
ট্রাম্প বলেছেন, হুথিদের বেরোনো বুলেটকে ইরানের বুলেট হিসেবেই আমি দেখব। এছাড়া গত কয়েক সপ্তাহে ইরান ইসরায়েলের উত্তেজনা চরমে। নেতানিয়াহু ইরানের পারমাণবিক প্রকল্পকে অস্তিত্বের হুমকি বলে ঘোষণা দিয়েছেন। গোপন এক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতির খবরও মিডিয়ায় ছড়িয়েছে, যদিও তেল আবিব তা অস্বীকার করে। 2018 সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ইরান পশ্চিম সম্পর্কের বরফ জমে আছে। ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণকে আরও অগ্ন্যুৎপাতের দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, কঠিন জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের হুঁশিয়ারি, যে কোনো আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের আবেদন, সংযমী একমাত্র পথ। সৌদি আরব নীরব নয়, তাদের ড্রোন ও স্যাটেলাইট চোখ রাখছে তেহরানের দিকে। তেহরানের পথে ঘাটে চাপা আতঙ্ক। এক কনিষ্ঠ সেনা কর্মকর্তা মুখে লড়াইয়ের প্রস্তুতির গাম্ভীর্য, বললেন, জীবনের বিনিময়ে দেশ রক্ষা করব। কিন্তু বাজারের দোকানদার জাভেদের কণ্ঠে হতাশা। যুদ্ধ মানেই বাড়িঘর ছেড়ে পালানো। আমরা কি 80-র ইরাক ইরান যুদ্ধের বিভীষিকা আবার দেখব? এক শিক্ষিকা, যিনি নাম গোপন রাখতে চান, বললেন, আমার শিশুরা স্কুলে যাচ্ছে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি অন্ধকার? সামরিক বিশেষজ্ঞ ডক্টর ফারহাদ আব্বাসের মন্তব্য, ইরান বার্তা দিচ্ছে, আমরা অপ্রতিরোধ্য। কিন্তু এই শক্তি প্রদর্শন যদি ভুল বোঝাবুঝিতে রূপ নেয়, পরিণতি হবে অকল্পনীয়। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষক নেগিন পারুস্ত সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের গতিপথ এখন এক সূক্ষ্ম দড়ির ওপর। সামান্য ঝাঁকুনি বিশ্ববাজারে তেলের দামকে $200 ঠেলে দিতে পারে। সামরিক ঘাঁটিতে এখনও চলছে ক্ষেপণাস্ত্রের টার্গেটিং সিস্টেম চেক। তেহরানের আকাশে সন্ধ্যা নামছে লাল কালো মেঘে ঢেকে। বিশ্বজুড়ে নিউজ চ্যানেল, কূটনৈতিক মহল, সামাজিক মাধ্যম সবাই একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, এই প্রস্তুতি কি কেবলই কূটনৈতিক চাপ তৈরি করার নাটক, নাকি আসন্ন ধ্বংসের মুখবন্ধ? ইতিহাস সাক্ষী, যুদ্ধ কখনো সমাধান দেয়নি, বললেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজা ইয়াজদানি। কিন্তু ক্ষেপণাস্ত্রের নিশানা তো ইতিহাসের পাতায় আটকে থাকে না, সেটি তাক করে আছে ভবিষ্যতের দিকে। আজ রাতের তেহরানে রক্তিম সূর্যাস্তে যেন লুকিয়ে আছে ধ্বংসের ভোরের সম্ভাবনা। তেল আবিবের সকালটা শান্ত ছিল। ভোরের নরম আলো শহরের উঁচু ভবনগুলোর কাছে ঝিকমিক করছিল। হঠাৎ সেই নীরবতা ভেঙে দিয়ে সাইরেনের তীক্ষ্ণ শব্দ ছড়িয়ে পড়ল। স্থানীয় সময় 7:30। জেরুজালেম থেকে তেল আবিব। একের পর এক শহরে সাইরেন বেজে উঠল, যেন আকাশ থেকে বিপদের ডাক নেমে এসেছে। রাস্তায় ছুটে চলা মানুষ থমকে দাঁড়ালো, দোকানের শাটার নামতে শুরু করলো, আর মায়েরা তাদের শিশুদের জড়িয়ে ধরে আশ্রয়ের দিকে ছুটল। ইসরায়েলের বুকে আবারও আতঙ্কের ছায়া। এই আতঙ্কের নাম ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দূর থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুঙ্কারে ইহুদি জনগোষ্ঠীর হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। এ এক নাটকীয় সকাল, যেখানে শান্তি আর যুদ্ধের সীমানা মিলিয়ে গেছে। ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইসরায়েলের দিকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হুথিদের এই আক্রমণ গত 5 দিনে চতুর্থবারের মতো ঘটল। এর আগে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে টানা 3 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। রোববারের হামলায়ও তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের মাটি। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। আইডিএফের একজন মুখপাত্র বলেন, আমরা সতর্ক ছিলাম, হুথিদের মিসাইলটি ধ্বংস করা হয়েছে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু শুধু প্রতিরক্ষা দিয়ে কি আতঙ্ক থামানো যায়? বেন গুরিয়ন বিমানবন্দরের টানা হামলার পর সেখানকার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। বিমানের উড়ান বাতিল হয়েছে, যাত্রীরা আটকে পড়েছেন। একজন যাত্রী ইয়ারন লেভি বললেন,
আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু প্রতিবার সাইরেন বাজলেই মনে হয় এই বুঝি শেষ। ইহুদি সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে এক অজানা ভয়। হুথিরা কেন এই হামলা চালাচ্ছে? তাদের দাবি এটি গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ। গাজায় চলমান সংঘাতে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় বলেছেন, গাজায় আমাদের ভাই বোনদের উপর নারকীয় হত্যাকাণ্ড বন্ধ না হলে আমাদের হামলা থামবে না, ইসরায়েলকে জবাব দিতেই হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, আমরা আমাদের লক্ষ্য বাড়াবো, বেন গুরিয়ন বিমানবন্দরই শেষ নয়। গাজার সংঘাতের সঙ্গে হুথিদের এই হামলার সরাসরি যোগ আছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় নিরবচ্ছিন্ন আক্রমণ চালাচ্ছে। এই যুদ্ধে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো, যার মধ্যে হুথিরাও আছে, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। গত 5 দিনে 4টি হামলা তারই প্রমাণ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিডস স্লিং আর অ্যারো সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত। রোববারের হামলায়ও তারা সফলভাবে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিন্তু প্রতিবারই সাইরেন বাজার সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তেল আবিবের একজন বাসিন্দা রিনা কোহেন বললেন, আমরা শান্তিতে ঘুমোতে পারি না, প্রতিদিনই মনে হয় এই বুঝি বোমা পড়ল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হুথিদের হামলার জন্য প্রস্তুত। আইডিএফের একজন কর্মকর্তা বলেন, আমরা জানি হুথিরা দূর থেকে আঘাত করছে, কিন্তু আমাদের প্রযুক্তি তাদের রুখে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, হুথিদের ক্ষেপণাস্ত্রগুলো যদিও অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস করা হচ্ছে, তবু এই ঘন ঘন হামলা ইসরায়েলের জন্য একটি মানসিক চাপ সৃষ্টি করছে। হুথিদের এই হামলা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী ইরানের সমর্থন নিয়ে কাজ করছে। ইরানের বিপ্লবী গার্ড বলেছে, হুথিরা স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি ইরানই তাদের অস্ত্র আর প্রযুক্তি দিচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। গত সপ্তাহে ইয়েমেনে হুথি ঘাঁটিতে আমেরিকান বিমান হামলায় 53 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হুথিদের সমর্থন চালিয়ে যায় তারা কঠোর পরিণতি ভোগ করবে। অন্যদিকে হুথিরা যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলা চালিয়েছে। লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর তারা 18টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করেছে। এই হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধের অংশ বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের রাস্তায় এখন এক অদ্ভুত নীরবতা। সাইরেন বাজার পর মানুষ আশ্রয়ে ছুটছে, কিন্তু তাদের চোখে প্রশ্ন, এই ভয় কবে শেষ হবে? জেরুজালেমের একজন দোকানদার ডেভিন বেন বললেন, আমরা শান্তি চাই, কিন্তু প্রতিদিন এই সাইরেন আমাদের জীবন থেকে শান্তি কেড়ে নিচ্ছে। গাজার যুদ্ধ যতদিন চলবে, হুথিদের হামলাও ততদিন থামবে না। এই বার্তা স্পষ্ট। তেল আবিবের সন্ধ্যা নামছে, আকাশে সূর্য ডুবে গেছে, কিন্তু শহরের আলো এখনো জ্বলছে। দূরে কোথাও একটা বিমানের শব্দ। এটি কি ইসরায়েলি বিমান, নাকি আরেকটি হুথি ক্ষেপণাস্ত্রের আগমন? কেউ জানে না। হুথিদের হামলা আর ইসরায়েলের প্রতিরক্ষার এই খেলায় জনগণ আটকে পড়েছে। গাজার রক্তাক্ত মাটি থেকে উঠে আসা প্রতিশোধের আগুন এখন ইসরায়েলের আকাশে পৌঁছে গেছে। এই গল্পের শেষ কোথায় কেউ বলতে পারে না, কিন্তু একটা কথা স্পষ্ট, যতক্ষণ গাজায় শান্তি না ফিরছে, ততক্ষণ ইসরায়েলের আকাশে সাইরেনের শব্দ থামবে না।
লোহিত সাগরের অশান্ত ঢেউয়ে তখনও চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার চারপাশে কয়েকটি ডেস্ট্রয়ার টহল দিচ্ছে। হঠাৎই রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে কেঁপে উঠল আকাশ। একের পর এক বিস্ফোরণ আলোর ঝলকানিতে মুহূর্তের জন্য যেন অন্ধ হয়ে গেল নাবিকদের চোখ। মিসাইল ইজ কামিং, মিসাইল ইজ কামিং। নেভির রেডিওতে আতঙ্কিত কণ্ঠস্বর। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলো। কামানগুলো গর্জে উঠল, আকাশে ধেয়ে আসা ড্রোনগুলো কুঁড়িয়ে দিল। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেট ভেদ করল। ইউএসএস হ্যারি ট্রুম্যানের ডেকে প্রচণ্ড বিস্ফোরণ হলো। ধোঁয়া আর আগুনে ছেয়ে গেল পুরো রণতরী। বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিলেন, আমাদের প্রতিরোধ সফল হয়েছে, মার্কিন আগ্রাসন ব্যর্থ। হুতির হামলার পরে তাদের এক টুইট পোস্ট থেকে একটি চমকপ্রদ বার্তা প্রকাশ পায়। আমরা ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের অটল সমর্থন বজায় রাখব যতদিন পর্যন্ত ইসরায়েলের হামলা ও অবরোধ চলবে। শুধু মার্কিন জাহাজ নয়, হুতির ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল। যদিও ইসরায়েল জানায় তাদের ক্ষেপণাস্ত্রগুলি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। ওয়াশিংটনে তখন গভীর রাত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবেমাত্র এক গ্লাস ডায়েট কোক হাতে নিয়ে ওভাল অফিসে বসেছেন। হঠাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দৌড়ে এসে বললেন, স্যার, লোহিত সাগরে আমাদের রণতরীতে হামলা হয়েছে। ট্রাম্প তখন পুরোটা বোঝার চেষ্টা করছেন। এমন সময় প্রতিরক্ষা মন্ত্রী ফোনে জানালেন, আমরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছি। ট্রাম্প কোনো দ্বিধা ছাড়াই টেবিলে খুশি মেরে বললেন, শক্ত জবাব দাও, ওদের বুঝিয়ে দাও আমেরিকার সঙ্গে লাগতে গেলে কি হয়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠল মার্কিন যুদ্ধ বিমান। রিয়াদ, দুবাই ও বাহরাইনের ঘাঁটি থেকে B-52 বোম্বার ও F-18 ফাইটার জেট ছুটে গেল ইয়েমেনের দিকে। হুথিদের সামরিক ঘাঁটি, ড্রোন লঞ্চিং সাইট, রাডার স্টেশনে সব একের পর এক বিধ্বস্ত হল। ট্রাম্প এবার এক ধাপ এগিয়ে গেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ইরানি এই হামলার মূল পরিকল্পনাকারী। হুথিরা শুধু তাদের হাতের পুতুল। প্রতিটি মিসাইল, প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে। এরপর আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বললেন, যদি ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার কঠিন মূল্য দিতে হবে। ওয়াশিংটনের হুঁশিয়ারি হুথিদের টলাতে পারেনি। বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়ে দিলেন, আমরা ফিলিস্তিনের ভাইদের রক্ষায় শেষ পর্যন্ত লড়ব। যতবার আমেরিকা হামলা চালাবে ততবার তাদের রণতরীগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। হুথিদের দাবি, তারা আরও উন্নত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা আমেরিকান ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম। তারা হুমকি দিয়ে বলেছে, পরবর্তী হামলা আরও বিধ্বংসী হবে। এরই মধ্যে সংঘর্ষে ইসরায়েলের যোগদানের খবর পাওয়া গেছে। মার্কিন বাহিনীকে সহায়তা করতে ইসরায়েলি ড্রোন পাঠানো হয়েছে লোহিত সাগরের আশপাশে। তারা হুথিদের অস্ত্র সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। তবে প্রশ্ন হলো, এই ঝামেলায় কি ইরান সরাসরি জড়িয়ে পড়বে? বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরের এই সংঘর্ষ তৃতীয় মহাবিপর্যয়ের সূচনা হতে পারে। আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। ওয়াশিংটন, তেহরান, মস্কো, বেইজিং সবখানেই কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে। জাতিসংঘ জরুরি বৈঠক ডাকলেও কেউ কারো কথা শুনছে না। ঢাকার এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বললেন, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যকে নয়, পুরো বিশ্বকে অস্থির করে তুলবে। ইয়েমেনের ধ্বংসস্তূপে এক বৃদ্ধা কাঁদছেন। তার ছেলে মার্কিন হামলায় মারা গেছে। লোহিত সাগরের তীরে এক মার্কিন সেনা আহত অবস্থায় পড়ে আছে। তার মুখে বিস্ময়, এখানে আমরা কি করছি? এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না। তবে নিশ্চিতভাবে বলা যায়, লোহিত সাগর এখন শুধু নীল জলরাশি নয়, এটি হয়ে উঠেছে চোখের পানি
আগুন আর প্রতিশোধের সমুদ্র। তেহরানের রাস্তায় বাতাস যেন আজ আরও উত্তপ্ত, আরও ভারী। পারস্য উপসাগরের এই প্রাচীন ভূমিতে একটা গুঞ্জন, একটা প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে। দূর থেকে মনে হয় এ যেন কেবল বাতাসের খেলা নয়, বরং এক জাতির অটল সংকল্পের শব্দ। বিশ্ব যখন শক্তির পাহাড় গড়ে তুলছে, যুক্তরাষ্ট্র তখন তার কূটনৈতিক হাতিয়ার দিয়ে ইরানকে চেপে ধরতে চাইছে। ঠিক তখনই ইরানের মাটি থেকে উঠে এসেছে এক নির্ভীক কণ্ঠ, আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ। তিনি শুধু একজন নেতা নন, তিনি যেন এক জাতির আত্মার প্রতীক। পার্সিয়ান নববর্ষের বক্তৃতা শুধু ইরানের জনগণের জন্য নয়, বিশ্বের কাছে এক জোরালো বার্তা হয়ে দাঁড়িয়েছে। এই গল্প শুধু রাজনৈতিক নয়, এই এক মানবিক সংগ্রামের কাহিনী, যেখানে সত্য আর শক্তির লড়াই চলছে। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বের জন্য হুমকি। কিন্তু ইরানের জনগণ এই অভিযোগকে মিথ্যার পাহাড় বলে আখ্যায়িত করেছে। তেহরানের রাজপথে, বাজারে, চায়ের দোকানে একটাই কথা, আমরা কখনো মাথা নত করব না। এই কথার পেছনে রয়েছে ইতিহাসের সাক্ষ্য। 1979 সালের ইসলামী বিপ্লব থেকে শুরু করে আজ পর্যন্ত ইরান বারবার প্রমাণ করেছে তারা চাপের কাছে হার মানে না। নওরুজের বক্তৃতায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছেন, যদি তারা আমাদের জাতির বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেয় তবে তারা তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। আমরা কখনো যুদ্ধ শুরু করি না, কিন্তু আমাদের আত্মমর্যাদার উপর আঘাত এলে আমরা চুপ থাকব না। তার এই কথায় যেন পুরো জাতি একসঙ্গে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের ভয়ভীতি বা হুমকি আমাদের কাছে কোনো কাজে আসবে না। আমরা একা নই, বিশ্বের প্রতিবাদী জাতিগুলো আমাদের সঙ্গে রয়েছে। যুক্তরাষ্ট্র যখন নিজেকে মানবাধিকারের রক্ষক হিসেবে দাবি করে, তখন ইরানের নেতৃত্ব তাদের এই দ্বিচারিতার কথা তুলে ধরেছে। ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে ওয়াশিংটনের নীরবতা বিশ্বের কাছে আর গোপন নেই। খামেনি তার বক্তৃতায় বলেন, একদিকে তারা ফিলিস্তিনিদের ওপর নির্মম হামলাকে সমর্থন করে, অন্যদিকে বিশ্ব শান্তির কথা বলে। এই দ্বিমুখী নীতি আমরা কখনো মেনে নেব না। ইরানের এই অবস্থান শুধু তাদের নিজেদের জন্য নয়, বিশ্বের সেই সব জাতির জন্যও যারা ন্যায়ের পথে লড়ছে। তেহরানের রাস্তায় একজন সাধারণ দোকানদার হাসান আলী বলেন, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের স্বাধীনতার উপর হাত পড়লে আমরা চুপ থাকব না। আমাদের নেতা আমাদের শক্তি, আমাদের গর্ব। এই কথাই যেন ইরানের প্রতিটি নাগরিকের হৃদয়ের কথা ফুটে ওঠে। ইরানের প্রতিরোধ শুধু কথায় সীমাবদ্ধ নেই। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত সায়েদ ইরাভানি একটি শক্তিশালী চিঠি পাঠিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে সন্ত্রাসবাদী হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটা শুধুই তাদের নিজেদের অপরাধ থেকে দৃষ্টি সরানোর কৌশল। এই চিঠি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করেন এটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানের একটি শক্ত পদক্ষেপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে সত্য কখনো চাপা পড়ে না। যুক্তরাষ্ট্র যতই চাপ সৃষ্টি করুক, আমরা আমাদের অধিকারের জন্য লড়ব। এই কথায় ইরানের জনগণের মনোবল আরও শক্তিশালী হয়ে ওঠে। ইরানের এই লড়াই শুধু তাদের নিজেদের নয়, লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশগুলোর প্রতিবাদী গোষ্ঠীগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে। তেহরানের একটি সমাবেশে এক তরুণী ফাতেমা জাহরা বলেন, আমরা শুধু ইরানের জন্য লড়ছি না, আমরা সেই সব মানুষের জন্য লড়ছি যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় না। এই কথায় ইরানের আদর্শের গভীরতা প্রকাশ পায়। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান বিশ্ব রাজনীতিতে একটি নতুন মেরু তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্র তার মিত্ররা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায়। সেখানে ইরান একটি বিকল্প শক্তি হয়ে উঠছে। তবে এই পথ সহজ নয়। পশ্চিমা মিডিয়া বরাবর ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরানের জনগণ বলছে, আমরা সত্যের পক্ষে আছি, আর সত্য একদিন জয়ী হবেই। ইরান বরাবর বলে আসছে,
তারা যুদ্ধ চায় না, তাদের লড়াই শান্তি ও ন্যায়ের জন্য। আয়াতুল্লাহ খামেনি বলেন, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আমাদের স্বাধীনতার ওপর আঘাত এলে আমরা প্রতিরোধ করব। এই বার্তা বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ইরান প্রমাণ করছে শক্তি শুধু অস্ত্রে নয়, সাহস ও সত্যের ওপর ভর করে দাঁড়ানোতেই থাকে। তেহরানের সন্ধ্যা নামছে, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, রাস্তায় মানুষের ভিড়, তবু একটা শান্তি। এই শান্তির মাঝেই লুকিয়ে আছে ইরানের অটল দৃঢ়তা। তারা জানে এই লড়াই শুধু তাদের নয়, এই পৃথিবীর সেই সব মানুষের যারা সত্যের জন্য লড়তে চায়। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু ইরানের আদর্শের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠছে। এই এক নাটকীয় গল্প, যেখানে শেষটা এখনো লেখা হয়নি, কিন্তু শুরুটা বলছে সত্যের জয় অনিবার্য। ওভাল অফিসের মৃদু আলোয় দুই নেতার মুখোমুখি বৈঠক। একপাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর ঠোঁটে হালকা হাসি। অন্য পাশে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, হাতে একগুচ্ছ দাবি আর মনে অস্তিত্বের উৎকণ্ঠা। বাইরে ওয়াশিংটনের আকাশে মেঘের ছায়া, আর ভেতরে বৈঠকের পরিবেশে শীতলতার স্পর্শ। এই সাক্ষাৎ কি ইসরায়েলের ভাগ্য বদলে দেবে, নাকি নেতানিয়াহুকে খালি হাতে ফিরতে হবে তেল আবিবে? নেতানিয়াহু এই সফরে এসেছিলেন একটি মিশন নিয়ে, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা। তেল আবিবের কাছে এটি কেবল কূটনৈতিক উদ্বেগ নয়, বরং জাতির বেঁচে থাকার প্রশ্ন। গত বছর ইসরায়েল ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল, কিন্তু সেগুলো ছিল অধরা। সেই স্থাপনাগুলোতে প্রবেশ করতে হলে দরকার মার্কিন সামরিক শক্তির সমর্থন। নেতানিয়াহু ট্রাম্পের দরজায় এসেছিলেন এই আশায়, কিন্তু তিনি যা পেলেন তা ছিল শীতল প্রত্যাখ্যান। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, কূটনৈতিক আলোচনার দরজা বন্ধ না হলে আমেরিকা কোনো সামরিক পদক্ষেপে যাবে না। এই বাক্য যেন নেতানিয়াহুর বুকে ছুরির মতো বিঁধল। ট্রাম্প শুধু তাই নয়, একই দিন ঘোষণা দিলেন যে এই সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর চোখে মুখে ফুটে উঠল হতাশার গভীর ছায়া। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা ইয়েদিওত আরহানোতের বিশ্লেষক নাদাব ফিয়াল লিখেছেন, ওই মুহূর্তে নেতানিয়াহুর মুখে ভাঙা ভরসার ছাপ এতটাই স্পষ্ট ছিল যে তা কারো চোখ এড়ায়নি। ঘণ্টাব্যাপী এই বৈঠকে নেতানিয়াহু একের পর এক দাবি তুলে ধরলেন। ইরানের পাশাপাশি তিনি তুরস্কের সঙ্গে উত্তেজনা নিয়েও কথা বললেন, কিন্তু ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত। তিনি তুরস্ক প্রসঙ্গে বললেন, যদি তুরস্কের সঙ্গে কোনো সমস্যা থাকে আমি তা সমাধান করতে পারি, শর্ত একটাই, তোমাকে যুক্তিসঙ্গত হতে হবে। এই কথায় যেন সমালোচনার সুর মিশেছিল। ট্রাম্প আরও যোগ করলেন, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আমার দারুণ সম্পর্ক, সব ঠিক হয়ে যাবে। নেতানিয়াহু নীরবে শুনলেন, কিন্তু তার মুখের রেখায় ফুটে উঠল বিব্রততা। নেতানিয়াহুর অগ্রাধিকারের তালিকায় ছিল আরও অনেক বিষয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা, ফিলিস্তিন ইস্যু এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব। কিন্তু ট্রাম্প প্রতিটি বিষয়ে হয় বিরক্তি প্রকাশ করলেন, নয়তো ভিন্ন মত জানালেন। বৈঠকের এক পর্যায়ে নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে সামরিক হামলার জন্য জোর দিলেন, ট্রাম্প শান্ত কণ্ঠে বললেন, সামরিক পদক্ষেপ শেষ উপায়, আমরা এখনও আলোচনার পথে আছি। এই কথা শুনে নেতানিয়াহুর মুখে যেন হতাশার কালো মেঘ ঘনিয়ে এলো। ৭ এপ্রিলের এই বৈঠক নেতানিয়াহুর জন্য ছিল এক অন্ধকার মুহূর্ত। তিনি এসেছিলেন মার্কিন সমর্থনের আশায়, কিন্তু ফিরলেন শীতল বার্তা আর উপহাস নিয়ে। ইসরায়েলের গণমাধ্যমে বৈঠকটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। হারেৎসের এক বিশ্লেষক লিখেছেন, নেতানিয়াহু ওভাল অফিস থেকে যা নিয়ে ফিরেছেন তা কেবল হতাশা আর অনিশ্চয়তা। তেল আবিবে এখন প্রশ্ন উঠছে, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েল কি একাই লড়তে পারবে? বৈঠকের পর নেতানিয়াহু সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ইসরায়েল তার নিরাপত্তার জন্য যা দরকার তা করবে, কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাসের চেয়ে উদ্বেগ বেশি ধরা পড়ল। ইরানের ক্রমবর্ধমান প্রভাব, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর উত্থান এবং তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান দূরত্ব, এসবই এখন ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। আর এইসবের মাঝে মার্কিন সমর্থনের অভাব নেতানিয়াহুকে আরও বিপাকে ফেলেছে। ইসরায়েলে নেতানিয়াহুর এই ব্যর্থ সফর নিয়ে জনমনে অসন্তোষ বাড়ছে। তেল আবিবের রাজপথে বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহু আমাদের নিরাপত্তা নিয়ে খেলছেন। অনেকে মনে করছেন ট্রাম্পের শীতল মনোভাব ইসরায়েলকে একা ফেলে দিয়েছে। সামাজিক মাধ্যমে ইসরায়েলি নাগরিকরা লিখছেন, আমাদের প্রধানমন্ত্রী খালি হাতে ফিরেছেন, এখন আমরা কি করব?
এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মোড় নিয়ে এসেছে। ট্রাম্পের কূটনৈতিক পন্থা আর ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত ইসরায়েলকে বিচ্ছিন্ন করে দিয়েছে। নেতানিয়াহু এখন দুই পথের মাঝে দাঁড়িয়ে, হয় একা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবেন, নয়তো কূটনৈতিক পথে হাঁটতে বাধ্য হবেন। কিন্তু দুটো পথই ঝুঁকিপূর্ণ। ইরানের পাশাপাশি তুরস্কের ক্রমবর্ধমান প্রভাবও ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ। ওভাল অফিসের দরজা বন্ধ হয়ে গেছে। নেতানিয়াহু ফিরে যাচ্ছেন তেল আবিবে, হাতে কেবল হতাশা আর অনিশ্চয়তা। তার পেছনে রয়ে গেল ট্রাম্পের শীতল হাসি আর একটি প্রশ্ন, ইসরায়েল কি এই লড়াইয়ে একাই থাকবে? মধ্যপ্রাচ্যের আকাশে ঝড়ের ঘনঘটা, ক্ষেপণাস্ত্রের গর্জন, কূটনৈতিক চাল পাল্টা চাল আর অস্তিত্বের উৎকণ্ঠা। এই গল্পের শেষ কোথায়? লোহিত সাগরের তীর থেকে তেল আবিবের রাজপথ, সবখানে এখন শোনা যাচ্ছে একটি নিঃশব্দ আর্তনাদ। নেতানিয়াহুর শেষ কথাগুলো ছিল ইসরায়েল বেঁচে থাকবে, কিন্তু কিভাবে? উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ধোঁয়াশায়। লোহিত সাগরের তীরে সূর্য ডুবে যাচ্ছে, জলের ওপর সোনালি আলোর ছায়া, কিন্তু দূরে একটা গভীর গর্জন, যুদ্ধজাহাজের শব্দ। ইরানের নৌবাহিনী IRGC তাদের ইস্পাতের দৈত্য নিয়ে সমুদ্রে নেমেছে। তেহরানের রাস্তায় উত্তেজনার গুঞ্জন, আকাশে বিমানের ছায়া। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি নির্দেশে জেগে উঠেছে ইরান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থা নিতে প্রস্তুত। অন্যদিকে মার্কিন বিমান বাহিনী রণতরীগুলো লোহিত সাগরের দিকে এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির মুখোমুখি হওয়ার গল্প শুধু রাজনীতির নয়, এ একটি নাটকীয় সংঘাতের প্রতীক্ষা, যেখানে আগুন আর ইস্পাতের লড়াইয়ে বিশ্ব তাকিয়ে আছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যখন IRGCর নৌবাহিনীকে নির্দেশ দিলেন, তখন তেহরানের সামরিক ঘাঁটিগুলোতে যেন নতুন প্রাণ ফিরে এলো। ক্ষেপণাস্ত্র মজুদ চলছে, যুদ্ধজাহাজ প্রস্তুত হচ্ছে। IRGCর নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি বলেছেন, যুদ্ধের প্রস্তুতি আমাদের প্রধান লক্ষ্য, এটি সর্বোচ্চ নেতার আদেশ। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইরানের সামরিক কৌশলে যুক্ত করা হচ্ছে। 23 মার্চ লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের এই প্রস্তুতি শুধু কথায় সীমাবদ্ধ নয়। সম্প্রতি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার সঙ্গে নৌমহড়া চালিয়েছে খামেনির দেশ। আধুনিক যুদ্ধজাহাজ নিয়ে সমুদ্রে নেমে ইরান দেখিয়েছে তারা একা নয়। চীন আর রাশিয়ার সঙ্গে জোট বেঁধে তারা আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করছে। তেহরানের একজন সেনা মোহাম্মদ হোসেন বললেন, আমরা শান্তি চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর আঘাত করে আমরা জবাব দেব। অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ নেই। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসে আগামী মাসে মধ্যপ্রাচ্যে 2টি বিমান বাহিনী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। USS হ্যারি এস ট্রুম্যান এবং USS কার্ল ভিনসন লোহিত সাগরে টহল দেবে। এর লক্ষ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা ঠেকানো। সম্প্রতি হুতিরা মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জবাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড হুতি ঘাঁটিতে বিমান হামলা শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার পেছনে রয়েছেন। তিনি বলেছেন, আমাদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হুতিদের থামাতে হবে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে উত্তেজনা বেড়েছে। USS হ্যারি এস ট্রুম্যানে আরও সেনা পাঠানো হচ্ছে। USS কার্ল ভিনসনের যোগদানে মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তি আরও বাড়বে। কিন্তু এর পেছনে আরেকটি উদ্দেশ্য, ইরানকে চাপে রাখা। ট্রাম্প প্রশাসন হুতিদের পেছনে ইরানের হাত দেখছে। যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে, হুতিদের সাহায্য করলে পরিণতি ভুগতে হবে। মধ্যপ্রাচ্য এখন দুই পথের সামনে। ইরান আর যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসে তবে শান্তি ফিরতে পারে, কিন্তু যদি এই সংঘাত বাড়ে তবে লোহিত সাগর আগুনে জ্বলবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা আর নৌশক্তি যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ। অন্যদিকে আমেরিকার রণতরীগুলো ইরানের জন্য হুমকি। তেহরানের একজন বাসিন্দা ফাতেমা জাহরা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের সম্মান রক্ষা করতে হবে। ইসরায়েল এই খেলায় আতঙ্কিত। নেতানিয়াহু জানেন, ইরান যদি হামলা করে তবে তাদের আয়রন ডোমও ব্যর্থ হতে পারে। ট্রাম্পই ইসরায়েলের আসল ভরসা। লোহিত সাগরের রাত গভীর, জলের ওপর যুদ্ধজাহাজের ছায়া, দূরে একটা বিস্ফোরণের শব্দ। এটি কি ইরানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, না মার্কিন বোমার আঘাত? তেহরানে আয়াতুল্লাহ খামেনির চোখে দৃঢ়তা, ওয়াশিংটনে ট্রাম্পের ডেস্কে পরিকল্পনার খসড়া। এই দুই শক্তির মুখোমুখি হওয়ায় বিশ্ব শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে। শান্তির শেষ সুযোগ,
না যুদ্ধের প্রথম গর্জন। আগামী কোন দিকে এগোবে কেউ জানে না। তেহরানের আকাশে রাত গভীর হচ্ছে, বাতাস ভারী, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় ইরানের প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছেন, তার কণ্ঠে অনড় সংকল্প, চোখে আত্মবিশ্বাসের দীপ্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে তিনি বললেন, ট্রাম্প যা করেছেন জেলেনস্কির সঙ্গে, এখন আমাদের সঙ্গেও তাই করার চেষ্টা করছেন। ইরান কখনো মাথা নত করবে না, আপনার যা করার করুন। এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, গোটা বিশ্বের জন্য ছিল এক সুস্পষ্ট বার্তা। ইরান আলোচনার নামে কোনো ফাঁদে পা দেবে না। ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক বলেছেন, ইরানের সামনে দুটি পথ, আলোচনা করুন, না হয় সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্টের কণ্ঠ ছিল দৃঢ়, অনমনীয়। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ইরান পশ্চিমাদের চাপের কাছে কখনোই মাথা নত করবে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর যেমন চাপ প্রয়োগ করেছে, এখন ঠিক তেমনই কৌশল প্রয়োগ করছে ইরানের বিরুদ্ধে। কিন্তু ইরান এবার আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিল। আমরা আলোচনায় বিশ্বাস করি না। যেখানে আমাদের সার্বভৌম অধিকারকে দুর্বল করার পরিকল্পনা থাকে, আমরা জানি এই আলোচনার নামে নতুন শর্ত চাপানোর চেষ্টা হবে, যা আমরা কখনোই গ্রহণ করব না। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান তার সামরিক শক্তি দ্রুত বাড়িয়ে চলেছে। নতুন ড্রোন ক্যারিয়ার যুক্ত করেছে সামরিক বাহিনীতে, মাটির নিচে শক্তিশালী নৌঘাঁটি নির্মাণ করছে, রাডারবিহীন স্টেলথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উন্নতি আনছে। এই কৌশলগত পদক্ষেপ ইঙ্গিত দেয়, ইরান কেবল আত্মরক্ষামূলক অবস্থানে নেই, বরং ভবিষ্যতের সম্ভাব্য সামরিক সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরান এই কঠোর অবস্থান নিয়ে শুধু ট্রাম্প প্রশাসনকে নয়, পুরো পশ্চিমা বিশ্বকেই কৌশলগত বার্তা দিচ্ছে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা কারো দয়ায় বাঁচতে রাজি নই। পশ্চিমা বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন, তখন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরাসরি জানিয়ে দিলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি আমাদের সার্বভৌম অধিকার, এটি কোনো চাপে বন্ধ হবে না। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার পর ইরানও তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নেয়। বিশ্লেষকদের মতে, ইরান বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে, যা 24 ঘন্টার মধ্যে 90% পরিশোধিত ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব। এটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সতর্ক করেছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরও এগিয়ে যায়, তবে সামরিক হস্তক্ষেপ হতে পারে। ইসরায়েল সরাসরি বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তারা প্রিভেন্টিভ স্ট্রাইক চালাবে। কিন্তু তেহরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হুমকির পরোয়া করছে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়ে বলেছেন, আমরা কারো অনুমতির জন্য অপেক্ষা করব না, আমাদের পারমাণবিক প্রযুক্তি আমাদের অধিকার এবং আমরা সেটি রক্ষা করব। ইরান তার শক্তি প্রদর্শনের মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছে যে তারা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। খামেনির দেশ দুটি কৌশল দারুণ সফলভাবে বাস্তবায়ন করছে। চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে, আর দ্বিতীয়ত রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ করছে। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্কের নতুন মেরুকরণে মনোযোগ দিচ্ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে, যেখানে ইরান কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে। তেহরানের রাস্তায় তখনও আলো জ্বলছে। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় প্রেসিডেন্টের বক্তব্য শোনার পর সাধারণ মানুষ একে অপরের দিকে তাকাচ্ছে। কারো চোখে ভয় নেই, বরং দৃঢ় সংকল্প। এক প্রবীণ ইরানি নাগরিক জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, আমাদের মাথা নত হয়নি, হবেও না। ইরান আত্মসমর্পণ করবে না। তেহরানের আকাশে তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে। এ আলো কি প্রতিরোধের প্রতীক, নাকি নতুন কোনো সংঘাতের পূর্বাভাস?